Good morning everyone. Good morning, sir. Very good morning. আজকে আমরা কি নিয়ে পড়বো? Renal excretory system, তাই তো? Yes, sir. Renal excretory system. Is the board clearly visible? Is the board clearly visible? Yes, sir. चलो. Sir. Renal Yes, sir. excretory system. Excretory system আমরা কাকে বলি? What do you mean by excretory system? The organ system which is related to excretion is called excretory system, তাই তো? Yes, sir. যে organ system excretion এর সঙ্গে রিলেটেড তাকে আমরা কি বলি? excretory system. excretion মানে যে জিনিসগুলো আমাদের শরীরে দরকার নেই সেগুলো যে বেরিয়ে যাওয়ার পদ্ধতি সেটাকে বলা হয় excretion. যেমন ধরুন নাইট্রোজেনাস ওয়েস্ট, এটা কি আমাদের শরীরে প্রয়োজন নেই, এটা বেরিয়ে যাওয়া উচিত। তাহলে যে অর্গান সিস্টেম এক্সক্রিশনের সঙ্গে রিলেটেড তাকে আমরা বলবো এক্সক্রিটরি সিস্টেম, তাই তো? Yes, sir. এবং এই এক্সক্রিশনটা যখন রিনাল পাথওয়েতে হচ্ছে তখন সেই এক্সক্রিশনটাকে আমরা কি বলি? রিনাল এক্সক্রিশন। রিনাল মানে ইট ইজ রিলেটেড টু কিডনিজ, কিডনির সঙ্গে সম্বন্ধিত এই রিনাল কথাটা, তাই তো? Yes, sir. এক্সক্রিশনটা যখন রিনাল পাথওয়েতে হচ্ছে অর্থাৎ কিডনির মধ্যে হচ্ছে তখন সেই এক্সক্রিশনটাকে আমরা কি বলি? রিনাল এক্সক্রিশন। Yes, তাহলে sir. রিনাল এক্সক্রিটরি সিস্টেম আমরা কাকে বলবো? The organ system which is related to renal excretion is called renal excretory system. Am I making myself clear? Yes, sir. যে অর্গান সিস্টেমটা রিনাল এক্সক্রিশনের সঙ্গে সম্বন্ধ রাখে সেই অর্গান সিস্টেমটাকে আমরা কি বলি? রিনাল এক্সক্রিটরি সিস্টেম। ঠিক আছে? Yes, sir. চলো তাহলে রিনাল এক্সক্রিটরি সিস্টেম পড়তে গেলে আমরা কি কি নিয়ে পড়াশোনা করব? দেখো, a pair of kidneys, দুখানা কিডনি থাকে আমরা জানি, Yes, sir. তাই তো? আমি খুব একটা ভালো ছবি আঁকি না, একটু কষ্ট করে বুঝতে হবে আমি কি আঁকলাম। দুদিকে দুখানা কিডনি থাকে, একটা বাঁ দিকে একটা ডান দিকে। দিস ইজ লেফট কিডনি এন্ড দিস ইজ রাইট কিডনি। ঠিক আছে? Yes. আচ্ছা, আর কি নিয়ে পড়বো? a pair of ureters, দুটো কিডনি থেকে কি বেরোয়? দুখানা ইউরেটার বেরোয়। মানে কিডনির মধ্যে যখন ব্লাডটাকে যখন ছেঁকে নিয়ে তার ভেতর থেকে ইউরিন তৈরি করা হয়, সেই ইউরিনটা নিচের দিকে নামবে কি দিয়ে? এই ইউরেটার গুলো দিয়ে, তাই তো? ব্লাডের ফিল্ট্রেশন হয়, ফিল্ট্রেশন হয়ে কি তৈরি হয়? ইউরিন তৈরি হয়। কোথায় তৈরি হয়? কিডনির মধ্যে তৈরি হয়। এবার সেই ইউরিনটা নামবে কি দিয়ে? কিডনি থেকে বেরোয় কি দিয়ে? এই ইউরেটার গুলো দিয়ে। a pair of ureters, বোঝাতে পারলাম? Yes, sir. আচ্ছা, এবার এই ইউরেটার দিয়ে ইউরিনটা নেবে, কোথায় একটা স্টোর হতে হবে, একটা ট্যাঙ্ক দরকার যেখানে স্টোর হবে, তাই তো? সেই ট্যাঙ্কটাকে কি বলা হয়? সেই স্টোরেজ অর্গানটাকে কি বলা হয়? ইউরিনারি ব্লাডার। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার এটা কি বললেন শোনা যায়? শোনা যায়। কিডনির মধ্যে কি তৈরি হলো? ইউরিন তৈরি হলো, তাই তো? রক্তকে ফিল্টার করে কি তৈরি হয়? ইউরিন তৈরি হয়। ঠিক আছে? এই যে ইউরিনটা তৈরি হলো, ইউরিনটা কিডনি থেকে বেরিয়ে আসে কিসের মাধ্যমে? দুখানা ইউরেটারের মাধ্যমে। a pair of ureters, লেফট কিডনি থেকে লেফট ইউরেটার বেরিয়েছে, রাইট কিডনি থেকে রাইট ইউরেটার বেরিয়েছে। হ্যাঁ স্যার। ঠিক আছে? এবার এই ইউরেটারগুলো আলটিমেটলি কার মধ্যে প্রবেশ করলো? এসে ইউরিনারি ব্লাডারের মধ্যে, যার মধ্যে সেই ইউরিনটা স্টোর হবে। তাহলে ইউরিনের স্টোরেজ অর্গানটাকে কি বলা হয়? ইউরিনারি ব্লাডার, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার স্টোর হতে হতে যখন একটা লেভেল অবধি ভরে যাবে তখন কি হবে? ইউরিনেট করার একটা ইচ্ছা জাগবে, তখন আমরা ইউরিনেট করি, তাই তো? এই যখন ইউরিনেট করছি সেটা আমরা কিসের মাধ্যমে করছি? আরেকটা এরকম টিউবুলার স্ট্রাকচারের মাধ্যমে। এটাকে কি বলা হয়? ইউরেথ্রা। ঠিক আছে? আমি প্রত্যেকটা জিনিস লিখে দেবো, আগে ছবিটা বুঝছি কিনা বলো। এটাকে বলে ইউরেথ্রা। আর যে ফুটোটা দিয়ে আলটিমেটলি সেটা বেরিয়ে যাচ্ছে ইউরিনটা, একদম এন্ডে, ইউরেথ্রার এন্ডে যে ছিদ্রটা দিয়ে ইউরিনটা বাইরে বেরিয়ে যাচ্ছে শরীরের বাইরে, সেটাকে কি বলা হয়? বলো। ইউরিনারি মিটাস বা ইউরেথ্রাল মিটাস। বোঝাতে পারলাম? এগুলো তো ছোটবেলায় পড়েছি, তাই তো? তাহলে এটা কি? এটা হচ্ছে লেফট কিডনি, এটা হচ্ছে লেফট কিডনি, এটা হচ্ছে রাইট কিডনি। তাহলে আমরা কি কি নিয়ে পড়াশোনা করছি? a pair of kidneys, a pair of kidneys।
এই দুটো কি যেটা কিডনি থেকে বেরিয়েছে, যে ইউরিনটাকে বার করে নিয়ে চলে আসছে ইউরিনারি ব্লাডারের মধ্যে, এগুলোকে কি বলা হয়? ইউরেটার। এটা হচ্ছে লেফট ইউরেটার, এটা রাইট ইউরেটার, তাই তো? আচ্ছা তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আ পেয়ার অফ ইউরেটার্স। ঠিক আছে, আর কি নিয়ে বলবো না? আ পেয়ার অফ ইউরেটার্স। ঠিক আছে, এই চেয়ারটা না খুব অসুবিধা করছে, দাঁড়াতে পারছি না, এই চেয়ারটার জন্য দাঁড়াতে পারছিলাম না। আ পেয়ার অফ কিডনিস, আ পেয়ার অফ ইউরেটার্স, বুঝলাম? ঠিক আছে, আচ্ছা। আর কি নিয়ে পড়বো? যার মধ্যে ইউরিনটা স্টোর হয়, এটাকে কি বলা হয়? ইউরিনারি ব্লাডার। কখানা থাকে? একখানাই থাকে, তাই তো? ইউরিনারি ব্লাডার। আর কি নিয়ে পড়বো? যখন ইউরিনারি ব্লাডারটা ফুল হয়ে যায় তখন কি দিয়ে ইউরিনটা বেরিয়ে আসে? ইউরেথ্রা দিয়ে। ইউরেথ্রা কটা থাকে? একটাই থাকে। ঠিক আছে, ইউরেথ্রা। অর্থাৎ আমরা যখন রিনাল এক্সক্রিটরি সিস্টেম নিয়ে পড়াশোনা করছি, আমরা কি কি নিয়ে পড়ছি? আ পেয়ার অফ কিডনিস, আ পেয়ার অফ ইউরেটার্স, একটা ইউরিনারি ব্লাডার এবং একটা ইউরেথ্রা। ঠিক আছে, আর ছিদ্রটাকে কি বলা হয়? ইউরিনারি মিটাস বা ইউরেথ্রাল মিটাস, যে ছিদ্রটা দিয়ে আলটিমেটলি শরীরের বাইরে ইউরিনটা বেরিয়ে যাচ্ছে, যেটা ইউরেথ্রার একদম শেষ প্রান্তে যে ছিদ্রটা রয়েছে, যে অরিফিসটা রয়েছে। বোঝাতে পারলাম? এটাকে কি বলা হয়? ইউরিনারি মিটাস, ইউরিনারি মিটাস বা ইউরেথ্রাল মিটাস। দুটোই ঠিক, তোমরা যেটা খুশি বলতে পারো। ঠিক আছে, এই অবধি আমাদের কাছে পরিষ্কার? আচ্ছা, এবার এই যে আমি কিডনি বললাম, আমাদের শরীরে কখানা কিডনি থাকে? দুটো থাকে, তাই তো? একটা বাঁ দিকে, একটা ডান দিকে। কিডনির রং কি? রেডিশ ব্রাউন। কিডনির কালার কি? রেডিশ ব্রাউন। রেডিশ ব্রাউন। বোঝাতে পারলাম? আমরা যদি কিডনির মাপ দেখি, কতটা মাপ? কিডনির মাপ কতটা? লম্বায় কতটা কিডনি জানো? 10 থেকে 12 সেন্টিমিটার। কিডনির লেন্থ হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা যদি কিডনির চওড়া দেখি, চওড়া কতটা? কিডনির চওড়া হচ্ছে মোটামুটি 5 থেকে 7 সেন্টিমিটার। উইডথ হচ্ছে 5 টু 7 সেন্টিমিটার। ঠিক আছে, আর আমরা যদি থিকনেস দেখি যে কতটা মোটা, কিডনি কতটা মোটা, সেটা হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটার। থিকনেস হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটার। বোঝাতে পারলাম? এবার ধরো আমরা মাপছি যে ওর ভর কতটা, ওর মাস কতটা। একজন প্রাপ্তবয়স্ক মানুষের, একজন অ্যাডাল্টের কিডনির মাস মোটামুটি 120 টু 170 গ্রাম হয়। মাস কত হয়? একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে বলছি, অ্যাডাল্ট। কত বললাম? 120 টু 170 গ্রাম। 120 টু 170 গ্রাম। বোঝাতে পারলাম? কি বোঝাতে পারলাম? এখানে তো বোঝার কিছু নেই, খালি কয়েকটা ডেটা আমি দিলাম। এই ডেটাগুলো যদি মাথায় রাখতে পারো খুব ভালো, যদি মাথায় না রাখতে পারো কোনো মহাভারত অশুদ্ধ হবে না। ঠিক আছে, কনসেপ্টটা মাথায় রাখতে হবে। যাই হোক, কিডনির রং কি? রেডিশ ব্রাউন। কিডনি কতটা? তার লম্বা কতটা? লেন্থ কতটা? 10 থেকে 12 সেন্টিমিটার মতো। চওড়া কতটা? উইডথ কতটা? 5 থেকে 7 সেন্টিমিটার মতো। থিকনেস কতটা? কতটা মোটা? 2 থেকে 3 সেন্টিমিটার মতো। আর তার ভর কতটা? মাস কতটা? একজন প্রাপ্তবয়স্ক মানুষের, অ্যাডাল্টের ক্ষেত্রে 120 টু 170 গ্রাম। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার কিডনি কোথায় লোকেটেড থাকে? কোনো কিছুর লোকেশন আমরা যখন পড়েছি, আমরা এর আগেও অনেকগুলো লোকেশন নিয়ে কথা বলেছি। আমরা কিসের রেফারেন্সে কথা বলি? আমাদের ভার্টিব্রাল কলামের রেফারেন্সে বলি। কোন ভার্টিব্রা থেকে কোন ভার্টিব্রা পর্যন্ত, ওই কোন রিজিয়নটায় ওটা লোকেটেড, আমরা সেই ভার্টিব্রাল কলামের রেফারেন্স নিয়ে কথা বলেছি। কিডনির লোকেশন হচ্ছে, আমরা যদি ভার্টিব্রাল কলামের রেফারেন্সে দেখি, কিডনির লোকেশন হচ্ছে T12 টু L3। এর লোকেশনটা কোথায়? T12 টু L3। এটার মানে কি? T12 টু L3। T মানে কি? থোরাসিক ভার্টিব্রি গুলোর কথা বলছি, তাই তো?
আর L3 মানে আমি কিসের কথা বলছি, লাম্বার ভার্টিব্রি বলছি। অর্থাৎ 12 নম্বর থোরাসিক ভার্টিব্রা যেটা রয়েছে সেখান থেকে 3 নম্বর যে লাম্বার ভার্টিব্রা সেই অবধি হচ্ছে এই কিডনির লোকেশন। বোঝাতে পারলাম? আমরা যখন মাসকিউলোস্কেলিটাল সিস্টেম পড়বো আমরা ডিটেইলসে পড়বো। তোমরা অলরেডি ছোটবেলায় পড়ে এসছো, জানো সার্ভাইকাল ভার্টিব্রি কতগুলো থাকে? 7খানা। দেয়ার আর 7 সার্ভাইকাল ভার্টিব্রি, তাই তো? এবার সার্ভাইকাল ভার্টিব্রি এখন শেষ হয়ে গেল, তখন কি দেখা যায়? কোন ধরনের ভার্টিব্রি আসে? থোরাসিক ভার্টিব্রি, তাই তো? থোরাসিক ভার্টিব্রি, তাই না? কতগুলো থাকে থোরাসিক ভার্টিব্রি? 12খানা থাকে। সার্ভাইকাল ভার্টিব্রি 7খানা। C1 to C7 হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রি, ঠিক আছে? তারপরে হচ্ছে থোরাসিক ভার্টিব্রি, মানে এরকম করে লেখাটা ভুল, এরকম 1 2 3 4 এরকম করে নিচের দিকে নামবে, মানে C1 to C7 হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রি। এবার সার্ভাইকাল ভার্টিব্রি শেষ হয়ে যাওয়ার পরে কি শুরু হয়? থোরাসিক ভার্টিব্রি। থোরাসিক ভার্টিব্রি কটা থাকে? 12টা থাকে, মানে T1 to T12। বোঝাতে পারলাম? তারপরে কি থাকে? লাম্বার রিজিয়নে লাম্বার ভার্টিব্রি কতগুলো থাকে? 5খানা থাকে, মানে L1 to L5, তাই তো? তারপরে একটা স্যাক্রাম থাকে, একটা কক্সিক্স থাকে। আমরা জানি একটা স্যাক্রাম একটা কক্সিক্স, ঠিক আছে? তার মানে T12 মানে কি? একদম লাস্ট যে থোরাসিক ভার্টিব্রা T12, সেখান থেকে 3 নম্বর যে লাম্বার ভার্টিব্রা রয়েছে L3, T12 to L3, এই যে জায়গাটা, এই জায়গাটা রেঞ্জ করে হচ্ছে কিডনি। এই জায়গাটা লোকেটেড থাকে হচ্ছে কিডনি। বোঝাতে পারলাম? ভার্টিব্রাল কলামের রেফারেন্সে দেখতে গেলে কিডনির লোকেশন কোথায়? T12 থেকে L3 এর মধ্যে ওই যে জায়গাটা, ওখানে কিডনিজ আর লোকেটেড। বোঝাতে পারলাম? চলো এটা মুছি তাহলে। কিডনির ডিটেইলস আমরা পরে ঢুকবো, আগে কি আমরা ছবি এঁকেছি সেটা একটু নিয়ে আলোচনা করে নিই, তারপর আমরা কিডনির ভেতরে ঢুকবো। এটা কি এঁকেছি? দুখানা ইউরেটার এঁকেছি, আ পেয়ার অফ ইউরেটারস, তাই তো? ইউরেটার গুলোর মাপ কত? ইউরেটার কতটা লম্বা? মোটামুটি 20 থেকে 30 সেন্টিমিটার। ইউরেটারের মাপ হচ্ছে, ইউরেটার কত বললাম? 20 to 30 সেন্টিমিটার মতো। মানে আমি যদি এটাকে ইঞ্চে কনভার্ট করি, মোটামুটি 8 থেকে 12 ইঞ্চি মতো, 8 to 12 ইঞ্চেস। ক্লিয়ার? আচ্ছা, এবার ইউরেটারের পরে কি আসছে? ইউরিনারি ব্লাডার, তাই তো? ইউরিনারি ব্লাডারের কাজ কি? ইউরিনকে স্টোর করা। এখানে যে ইউরিন গুলো এসে নামছে ইউরিনারি ব্লাডারের মধ্যে কি হচ্ছে? এটা স্টোর হচ্ছে। স্টোর হতে 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 যখন একটা লেভেল অবধি ভরে যাবে, তখন আমরা কি করব? তখন আমরা সেটাকে বার করে দেবো, ইউরিনেট করে দেবো, ঠিক আছে? এবারে ইউরিনারি ব্লাডার কতটা ইউরিনকে স্টোর করতে পারে, তার ক্যাপাসিটি কতটা জানো? ক্যাপাসিটি অফ ইউরিনারি ব্লাডার, ক্যাপাসিটি অফ urinary bladder to store urine। কতটা ইউরিন ইউরিনারি ব্লাডার স্টোর করতে পারে আমরা সেটা জানি। ফিমেলদের ক্ষেত্রে আমরা যদি ফিমেলদের কনসিডার করি, ফিমেলদের ক্ষেত্রে তার ইউরিনারি ব্লাডার মোটামুটি 500 মিলিলিটার মতো ইউরিন স্টোর করতে পারে। ফিমেলদের ক্ষেত্রে কত? 500 মিলিলিটার, 500 ml, 500 মিলিলিটার মতো ইউরিন স্টোর করতে পারে মহিলাদের ইউরিনারি ব্লাডার। আর পুরুষদের ক্ষেত্রে কত? পুরুষদের ক্ষেত্রে আরেকটু বেশি। মেলদের ক্ষেত্রে কত? মোটামুটি ওই 700 ml মতো, ঠিক আছে? মেলদের ক্ষেত্রে 700 মিলিলিটার মতো ইউরিন স্টোর করতে পারে। বোঝাতে পারলাম? তার মানে ইউরিনারি ব্লাডারের কাজ হচ্ছে ইউরিন স্টোর করা। মহিলাদের যে ইউরিনারি ব্লাডার থাকে সেটা কতটা স্টোর করতে পারে ইউরিনকে? 500 ml মতো স্টোর করতে পারে। আর পুরুষদের যে ইউরিনারি ব্লাডার থাকে সেটা কতটা মতো ইউরিনকে স্টোর করতে পারে? 700 ml মতো স্টোর করতে পারে। বোঝাতে পারলাম? কিন্তু এতটা স্টোর করতে পারে মানে এতটা স্টোর করার পরেই সে ইউরিনেট করবে তা কিন্তু না। এই যে ফিলিং অফ ইউরিনেশন কখন আসে জানো?
এবার মূত্রত্যাগ করব, এই যে ইচ্ছেটা যাকে কতটা স্টোর হওয়া অবধি 200 to 350 ml অবধি যদি ভরে যায় তখনই মনে হবে এবার আমরা ইউরিনেট করি। বোঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা 200 to 350 মিলিলিটার, যেই 200 থেকে 350 মিলিলিটার অবধি এটা ভরে যাবে তখনই কি ইচ্ছা জাগবে? ইউরিনেট করার ইচ্ছা জাগবে। বোঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা, এই অবধি আমাদের বুঝতে কারোর অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা, এবার ইউরিনারি ব্লাডারের পরে কি আসছে? এটা ইউরেথ্রা, ইউরেথ্রা, তাই তো? আচ্ছা, এবার এটা মুছি। হ্যাঁ আচ্ছা, ইউরেথ্রা, ইউরেথ্রা কতটা লম্বা জানো? জানো না। পুরুষদের ইউরেথ্রা আর মহিলাদের ইউরেথ্রা কি একই রকমের লম্বা হবে? সমান মাপ হবে তাদের লম্বার? তাদের লেন্থটা সমান না। হবে? উত্তর লাগবে। পুরুষের বড় হবে স্যার, শুনতে পেলাম না। মেলের বড় হবে। পুরুষদের বড় হবে। কেন বড় হবে? মহিলাদের কেন বড় হবে না অতটা? কেন পুরুষদের বড় হবে কেন? কারণ পুরুষদের এই ইউরেথ্রাটা অনেকটা বেশি ট্রাভেল করে, কারণ তাদের ওটা পেনিসের ভেতর দিয়ে যায়, তাই তো? হ্যাঁ স্যার পেনিসের ভেতর দিয়ে যায়। মহিলাদের এই পেনিসের গল্পটা থাকে না, সেই জন্য মহিলাদের ক্ষেত্রে ইউরেথ্রার মাপটা ছোট হবে, পুরুষদের ক্ষেত্রে একটু লম্বা হবে, একটু বড় হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার চলো, ইউরেথ্রা। প্রথমে কাদেরটা লিখবো, মহিলাদের না পুরুষদের? ফিমেল স্যার। ফিমেল। দেখেছো ফিমেলের ইন্টারেস্ট কত? চলো ফিমেল। ফিমেলদের ক্ষেত্রে আমরা যদি ইউরেথ্রা দেখি তার মাপ হচ্ছে 3 to 4 সেন্টিমিটার মতো, 3 থেকে 4 সেন্টিমিটার মাত্র। বোঝাতে পারলাম? আমি যদি সেটাকে ইঞ্চেসে বলি মোটামুটি 1.5 ইঞ্চ মতো, মোটামুটি 1.5 ইঞ্চ, ঠিক আছে? 1.5 ইঞ্চের মতো, 1.5 ইঞ্চির মতো। ক্লিয়ার? হ্যাঁ কিন্তু পুরুষদের ক্ষেত্রে সেটা অনেকটা বেশি লম্বা হবে। মেলের ক্ষেত্রে সেটা অনেকটা বেশি লম্বা হবে। মেলের ক্ষেত্রে কত হবে? মোটামুটি 20 সেন্টিমিটার মতো, মোটামুটি 20 সেন্টিমিটার মতো। মহিলাদের ক্ষেত্রে যেখানে 3 থেকে 4 সেন্টিমিটার মতো, সেখানে পুরুষদের ক্ষেত্রে 20 সেন্টিমিটার মতো। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার আমি যদি ইঞ্চে কনভার্ট করি মেলদেরটা সেটা কত হবে? 7 থেকে 8 ইঞ্চের মতো, 7 to 8 ইঞ্চেস। মানে মহিলাদের ক্ষেত্রে যেটা মোটামুটি ওই 1.5 ইঞ্চির মতো হবে, পুরুষদের ক্ষেত্রে সেটা 7 থেকে 8 ইঞ্চি মতো হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার এই অবধি পরিষ্কার? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এবার কিডনির ভেতরে ঢুকি। হ্যাঁ স্যার আচ্ছা, কিডনিটাকে না ধরো এইভাবে তুমি কেটে দিলে, মাঝখান দিয়ে কেটে দিলে, এরকম করে কেটে দিলে, ঠিক আছে? এবার দেখি এর ভেতরে কি রয়েছে। কিডনিটাকে তুমি এরকম করে ধরে কেটে দিলে, কাটলে কি হবে? তুমি এর ভেতরে কি আছে তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? এর ভেতরে কি আছে তুমি দেখতে পাচ্ছ। তাহলে আমি যে কোনো একটা কিডনির ছবি আঁকি হ্যাঁ স্যার কেটে দেওয়ার পরে। চলো এগুলো মুছছি তাহলে। হ্যাঁ একটু বড় করে আঁকছি, হ্যাঁ, যাতে এর ভেতরে কি আছে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটু জিনিসটাকে বড় করে দিই। এটা কি আঁকলাম? কিরম কিডনি হলো জানি না, মোটামুটি যদি বুঝতে পারো যে এরকম কিডনি দেখতে হয় তাহলেই আমার পক্ষে যথেষ্ট। আমি খুব একটা ভালো ছবি আঁকি না কিন্তু, ঠিক আছে? এবার কিডনির এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই যে একটু জায়গাটা ঢুকে গেছে, বুঝতে পারছি? আচ্ছা হ্যাঁ স্যার এটাকে বলা হয় রিনাল হাইলাম। কি বলা হয়? রিনাল হাইলাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার এই জায়গাটা দিয়ে অ্যাকচুয়ালি তোমার ওটা বেরিয়েছে, কি বলে? ইউরেটার বেরিয়েছে, তাই না? রিনাল হাইলাম দিয়ে ইউরেটার বেরিয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, এবার কি আছে দেখো ভেতরটায় কি আছে। আমরা না এর ভেতরটায় আমরা যদি দেখি, আমি তো কিডনিটাকে এমন করে কেটে দিয়েছি,
এর ভেতরে না আমরা একটা ব্রড এরকম ফানেল শেপ স্ট্রাকচার পাবো। আমি আসছি প্রত্যেকটা, আগে ছবিটা এঁকে নিই তারপরে যাচ্ছি। দেখো তো ছবিটা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই যে জায়গাটা, এই জায়গাটা কিরকম একটা ফোঁদলের মতো, একটা চওড়া ফোঁদলের মতো জায়গা। ফানেল মানে হচ্ছে ফোঁদল। ফোঁদল আমরা বুঝি, ধরো কোনো বটলের মধ্যে তুমি তেল ঢালবে, বটলের মুখটা ছোট, তুমি তেলটা ঢালতে পারছো না, আমরা কি করি, একটা ফোঁদল নিই না, ফোঁদলের মধ্যে ঢালি যতটা বেরিয়ে যায়। এই জায়গাটা এরকম ফোঁদলের মতো, বোঝাতে পারছি? কেন বলো তো? কারণ এখানে যখন ইউরিন তৈরি হবে, ইউরিনগুলো এই ফোঁদলটার মধ্যে এসে ঢুকবে এবং সেটা আলটিমেটলি এইখান দিয়ে নেমে আসবে, এই ইউরেটার হয়ে নেমে আসবে। বোঝাতে পারলাম? তাহলে এটা যখন ফোঁদল, তাহলে ফোঁদল তো এরকম হয়, আমি তো মাঝখান দিয়ে কেটে নিয়েছি, তাহলে জিনিসটা কেমন হবে? এরকম টাইপের দেখছি, বুঝতে পারছি? ফোঁদল এরকম হয় তো, জিনিসটা এরকমই আছে, কারণ কিডনিটা এরকম, আমি কিডনিটাকে মাঝখান দিয়ে কেটেছি, তাহলে তো ফোঁদলটাও মাঝখান দিয়ে আমার এরকম কেটে গেছে, তাহলে জিনিসটা এই টাইপের হাফ হয়ে গেল। বোঝাতে পারছি ফোঁদলের মতো? এই যে ব্রড ফানেল শেপ যে স্ট্রাকচার, এই জায়গাটা, এটাকে বলা হয় রিনাল পেলভিস। এটাকে কি বলা হয়? রিনাল পেলভিস। রিনাল পেলভিস। তাহলে আমরা কটা নাম শিখলাম? দুটো নাম আপাতত শিখলাম। কি শিখলাম? একটা হচ্ছে এই জায়গাটাকে বলা হয় রিনাল হাইলাম, যে জায়গাটা একটু ঢুকে গেছে ভেতর দিকে, সেটাকে বলা হয় রিনাল হাইলাম। আর রিনাল হাইলাম দিয়ে কি বেরিয়েছে আমরা দেখছি, এটা ইউরেটার বেরিয়েছে। দিস ইজ ইউরেটার। ইউরেটার। আর ইউরেটারের পরে আমরা কি দেখছি, একটা ফোঁদলের মতো জায়গা আছে, একটা ব্রড একটা ফানেল শেপ স্ট্রাকচার রয়েছে, যেটাকে বলে রিনাল পেলভিস। বোঝাতে পারলাম? এবারে রিনাল পেলভিসের মাথার দিকগুলো দেখো, এরকম কিছু প্রজেকশনস বেরিয়েছে, তাই না? দেখতে পাচ্ছি? এগুলোকে বলা হয় ক্যালিক্স। এক একটাকে বলা হয় ক্যালিক্স, প্লুরালে বলা হয় ক্যালিসেস। ক্লিয়ার? তাহলে এটা একটা ক্যালিক্স, এটা একটা ক্যালিক্স, এটা একটা ক্যালিক্স, এটা একটা ক্যালিক্স, অর্থাৎ আমরা কিছু ক্যালিসেস দেখতে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এবারে ক্যালিক্স গুলোরও দুটো ভাগ আছে। একটা দেখো, কিছু সরু সরু এরকম টিউবুলার স্ট্রাকচার জুড়ে একটু মোটা টিউবুলার স্ট্রাকচার তৈরি করেছে, যেটা রিনাল পেলভিসে এসে ঢুকেছে, তাই না? কিছু সরু সরু এরকম টিউবুলার স্ট্রাকচার মিলে একটা আরেকটু মোটা একটা টিউবুলার স্ট্রাকচার তৈরি করেছে, যেটা রিনাল পেলভিসে ঢুকেছে। দেখতে পাচ্ছি? এই যে সরু সরু যে পাইপের মতো জিনিস, এগুলোকে বলা হয় মাইনর ক্যালিক্স। এটা একটা মাইনর ক্যালিক্স, এটা একটা মাইনর ক্যালিক্স, এটা একটা মাইনর ক্যালিক্স। বোঝাতে পারছি? এই মাইনর ক্যালিক্স গুলো, ক্যালিসেস গুলো জুড়ে কি তৈরি করেছে? এই যে আরেকটু মোটা যে টিউবুলার স্ট্রাকচারটা তৈরি করেছে, এটাকে বলে মেজর ক্যালিক্স। বোঝাতে পারলাম? তার মানে আমি তো এখানে তো এতগুলো ডিটেইলসে আনতে পারবো না, মোটামুটি 4 থেকে 5 খানা মাইনর ক্যালিসেস জুড়ে একটা মেজর ক্যালিক্স তৈরি হয়। ক্লিয়ার? আমি এখানে কটা গেছি? 3টে করে গেছি, তাই না? আমি যদি এখানে বেশি আঁকি ঘিঞ্জি হয়ে যাবে, মানে জিনিসটা এই টাইপের হয় আর কি। এই যে 4টে হয়ে গেল, 1 2 3 4, এরকম 4 থেকে 5 খানা মাইনর ক্যালিসেস মিলে গিয়ে কি তৈরি করেছে? একটা মেজর ক্যালিক্স তৈরি করেছে। বোঝাতে পারলাম? আচ্ছা, 4 to 5 minor calyces form a major calyx. Am I making myself clear? আচ্ছা, এই জিনিসটা কি আমাদের কাছে পরিষ্কার হলো যে কিছু মাইনর ক্যালিসেস জুড়ে সেটা একটা মেজর ক্যালিক্স তৈরি করে, তাই তো? আর সেই মেজর ক্যালিক্স এসে কার সঙ্গে মেশে? রিনাল পেলভিসে মেশে। ঠিক আছে? আচ্ছা, তার মানে ইউরিন যখন তৈরি হবে, ইউরিনটা যখন মাইনর ক্যালিসেস গুলোর মধ্যে ঢুকবে, সেই ইউরিনটা আলটিমেটলি কোথায় এসে পড়বে? মাইনর ক্যালিসেস গুলো থেকে মেজর ক্যালিক্সে আসবে, সেখান থেকে আলটিমেটলি রিনাল পেলভিসে এসে পড়বে, এবং রিনাল পেলভিস থেকে সেটা ইউরেটার দিয়ে নেবে ইউরিনারি ব্লাডারে চলে যাবে। এই অবধি পরিষ্কার? আচ্ছা, এবার আমরা এখানে না কিছু এরকম পিরামিডাল স্ট্রাকচার দেখবো, এরকম কনিক্যাল কিছু স্ট্রাকচার দেখবো।
কিছু পিরামিডের মতো স্ট্রাকচার দেখবো। দেখতে পাচ্ছি এটা কিছু এরকম পিরামিডের মতো স্ট্রাকচার। পিরামিড আমরা জানি তো পিরামিড কেমন হয়, এই ধরনের হয় না পিরামিড, তাই না? তো এটাকে তুমি এই পিরামিডের মতো চিন্তা করো, উল্টো পিরামিড, যার উপর দিকটা চওড়া নিচের দিকটা এরকম সরু হয়ে গেছে। বুঝতে পারছি কিছু পিরামিডাল স্ট্রাকচার। এই যে পিরামিডাল স্ট্রাকচার এগুলোকে বলা হয় মেডুলারি পিরামিডস। এগুলোকে কি বলা হয়? মেডুলারি পিরামিডস। মেডুলারি পিরামিডস। ক্লিয়ার? একটা কিডনির মধ্যে আমরা এরকম কতগুলো মেডুলারি পিরামিডস দেখতে পাবো? 7 থেকে 18টা। দেয়ার আর 7 to 18 medullary pyramids in each kidney. বুঝাতে পারলাম? আচ্ছা, এবার তাহলে প্রশ্ন হচ্ছে স্যার আপনি কেন 7 থেকে 18টা আঁকলেন না? 7 থেকে 18টা আমি যদি এখানে মেডুলারি পিরামিড আঁকতে যেতাম, এক তো আমি আঁকতে পারতাম না কারণ আমি হাতে আঁকছি, 2 নম্বর হচ্ছে এটা এতটাই ঘিঞ্জি হয়ে যেত যে এই ছোট ছোট জিনিসগুলো তোমাদেরকে বোঝাতে পারতাম না। ঠিক আছে? সেই জন্য আমি 1 2 3 4টে মেডুলারি পিরামিড রেখেছি। কটা থাকে অ্যাকচুয়ালি কিডনির মধ্যে মেডুলারি পিরামিড? 7 থেকে 18টা। ক্লিয়ার? আচ্ছা, এবার কিডনির মধ্যে আরেকটা পেন কোথায় গেল? কিডনির মধ্যে আমরা দুটো রিজিয়ন পাবো, একটা বাইরের দিকের রিজিয়ন, একটা ভেতর দিকের রিজিয়ন। এই যে রিজিয়নটা আমরা দেখতে পাচ্ছি, এই বাইরের দিকের জোনটা, এই যে বাইরের যে জোন, বাইরের যে রিজিয়ন, এটাকে বলা হয় রিনাল কর্টেক্স। এটাকে কি বলা হয়? রিনাল কর্টেক্স। কর্টেক্স হচ্ছে বাইরের দিকের জোন, বাইরের দিকের রিজিয়ন। ঠিক আছে? আর ভেতর দিকের যে জোনটা, এই যে ভেতর দিকের যে জোনটা আমরা পাচ্ছি, এইটা মানে এদিকে, বোঝাতে পারছি? এটা কি ভেতর দিকের জোন? তো এটাকে বলা হয় রিনাল মেডালা। ঠিক আছে? ভেতর দিকের জোনটাকে কি বলা হচ্ছে? রিনাল মেডালা। বাইরের দিকের জোনটা হচ্ছে রিনাল কর্টেক্স, ভেতর দিকের জোনটাকে বলা হচ্ছে রিনাল মেডালা। ক্লিয়ার? তার মানে inner zone of the kidney is known as renal medulla, whereas the outer zone of the kidney is known as renal cortex. এবার তাহলে এগুলোকে কেন মেডুলারি পিরামিডস বলছি? কারণ এই পিরামিডগুলো আলটিমেটলি মেডালা তৈরি করেছে, তাই না? এই মেডুলারি পিরামিডস গুলো তো ভেতর দিকের জোনে রয়েছে, তাই তো? সেই জন্য এই পিরামিডগুলো কি বলা হচ্ছে? মেডুলারি পিরামিড। মেডুলারি নামটা কোথা থেকে এসেছে? মেডালা থেকে এসেছে। মেডালা মানে হচ্ছে ভেতর দিকের জোন। ঠিক আছে? আর ভেতর দিকের জোন কিডনির, তাই রিনাল মেডালা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই রিনাল কর্টেক্স অর্থাৎ বাইরের যে জোনটা রয়েছে, আউটার জোন যেটা রয়েছে রিনাল কর্টেক্স, তার কিছু অংশ এরকম মেডুলারি পিরামিডস গুলোর ভেতরে ঢুকে আসছে। বুঝতে পারছি ছবিটায়? ধরো একটা নদী বইছে, নদীটা বইতে বইতে কোনো একটা খাঁজের মধ্যে ঢুকে গেলে যেমন হয়, সেরকম জিনিসটা হয়েছে না? রিনাল কর্টেক্সের কিছু অংশ এরকম দুখানা মেডুলারি পিরামিডের মধ্যে চলে এসেছে। বোঝাতে পারছি? ছবিটা কি পরিষ্কার দেখা যাচ্ছে? ছবি দেখা যাচ্ছে। তাহলে রিনাল কর্টেক্সের কিছু অংশ আমরা কি দেখছি? মেডুলারি পিরামিডস গুলোর মাঝখানে কিছুটা জিনিস এরকম চলে এসেছে। এই রিনাল কর্টেক্সের কিছু অংশ আমরা কি দেখছি? মেডুলারি পিরামিডস এর এরকম মাঝখানে এরকম ঢুকে এসেছে, দুখানা মেডুলারি পিরামিডস এর খাঁজের মধ্যে চলে এসেছে, তাই তো? দিয়ে কিছু কলামের মতো স্ট্রাকচার তৈরি করেছে, এগুলোকে বলে রিনাল কলাম। এগুলোকে কি বলা হয়? দিস আর নোন অ্যাজ রিনাল কলাম। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এই যে রিনাল কলাম, এই রিনাল কলামগুলোর একটা নির্দিষ্ট নাম আছে। কি বলা হয়? এদেরকে বলা হয় কলাম অফ বার্টিনি। কি বলা হয়? কলামস অফ বার্টিনি। ক্লিয়ার? লিখে দিচ্ছি। তাহলে এটা একটা কলাম অফ বার্টিনি, এটা একটা কলাম অফ বার্টিনি, এটা একটা কলাম অফ বার্টিনি, অর্থাৎ এটা একটা রিনাল কলাম, এটা একটা রিনাল কলাম, এটা একটা রিনাল কলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার কিডনিকে ঘিরে আমরা এখানে না একটা টাফ ক্যাপসুল দেখতে পাবো, যেটা কিডনিকে প্রোটেক্ট করে রাখে। কিডনিকে ঘিরে কি রয়েছে? একটা শক্ত এক ধরনের ক্যাপসুলার
কভারিং রয়েছে, একটা টাফ ক্যাপসিউল রয়েছে, বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এতক্ষণ আমরা বুঝে গেলাম এই অবধি। এবারে কিডনির মধ্যে রক্ত ঢোকে কি করে? রক্তটাকে ফিল্টার করতে গেলে তো রক্তটা ঢুকতে হবে। কি দিয়ে ঢোকে? রিনাল আর্টারি দিয়ে ঢোকে। কি দিয়ে ঢোকে? রিনাল আর্টারি। রিনাল আর্টারি। রিনাল আর্টারি দিয়ে দুদিকের কিডনিতে কি ঢুকে গেল? রক্ত ঢুকে গেল। ঠিক আছে, এই যে রিনাল হাইলাম বলে যে জায়গাটা, ওখান থেকে ভেতরে ঢুকে যাবে। বোঝাতে পারলাম? এবারে রিনাল আর্টারি কিডনির মধ্যে ঢুকে সেগুলো বিভিন্ন ব্রাঞ্চেসে ভাগ হবে, ছোট ছোট ব্রাঞ্চেসে ভাগ হবে, তাই তো? হয়ে গিয়ে এখানে দেখো কিছু জিনিস আছে যারা ওই রক্তটাকে ফিল্টার করে ইউরিন তৈরি করবে, অর্থাৎ কিডনির যেগুলো হচ্ছে ফাংশনাল ইউনিট সেগুলোকে কি বলা হয়? নেফ্রন। সেগুলোকে কি বলা হয়? নেফ্রন। 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 ঠিক আছে, নেফ্রনস আর দ্য ফাংশনাল ইউনিটস অফ কিডনি। ঠিক আছে, এই নেফ্রনের আরেকটা নাম হচ্ছে ইউরিনিফেরাস টিউবিউল। নেফ্রন ইজ অলসো নোন অ্যাজ ইউরিনিফেরাস টিউবিউল। আমরা পরে পড়বো, ডিটেইলসে পড়বো নেফ্রন কেমন হয়। তাহলে এই যে রিনাল আর্টারি যে রক্তটাকে এনে কিডনির মধ্যে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দেওয়ার পরে এই রক্তটা কি হয়ে যাবে? রক্তটা ফিল্ট্রেশন হবে, এই রিনাল আর্টারিকে বিভিন্ন সরু সরু ব্রাঞ্চেসে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এবং সেখান থেকে রক্তটা ফিল্টার হয়ে তার ভেতরে যে ওয়েস্ট মেটেরিয়াল যেগুলো বার করে দেওয়ার আছে, নাইট্রোজেনাস ওয়েস্ট, সেগুলো বেরিয়ে ফিল্টার হয়ে চলে আসবে এবং সেগুলো আলটিমেটলি এসে এখানে এসে ঢুকবে। এই ফিল্ট্রেশনের কাজটা কোথায় হচ্ছে? নেফ্রনের মধ্যে হচ্ছে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এখানে যে রক্তটা ঢুকেছে এটা তো অক্সিজেনেটেড ব্লাড, তাই তো? কারণ কিডনির অক্সিজেন লাগবে, তাকে অক্সিজেন সাপ্লাই করতে হবে। তাহলে এবার কিডনিকে সে অক্সিজেন দিয়ে ওখান থেকে কি কালেক্ট করবে? কার্বন ডাই অক্সাইড কালেক্ট করবে, তাই তো? হয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়ে আমরা দেখবো এখান থেকে রিনাল ভেন হয়ে সেটা বেরিয়ে আসলো। ক্লিয়ার? রিনাল আর্টারি দিয়ে রক্ত ঢুকলো, রিনাল ভেন হয়ে বেরিয়ে আবার সেটা হার্টের দিকে চলে গেল। ক্লিয়ার? এটা হচ্ছে, এটা আমি কোন দিকের কিডনি এঁকেছি? ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে? লেফট কিডনি। তাহলে এটা কি হবে? এটা হবে লেফট রিনাল আর্টারি, যেটা লাল দিয়ে আঁকলাম। এটা হচ্ছে রাইট রিনাল আর্টারি, তাই তো? এটা কি? এটা লেফট রিনাল ভেন, এটা হচ্ছে রাইট রিনাল ভেন। ক্লিয়ার? রিনাল আর্টারি দিয়ে রক্ত ঢুকছে, অক্সিজেনেটেড ব্লাড ঢুকছে, আর রিনাল ভেন দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড বেরিয়ে আসছে। এই ছবিটা কি ক্লিয়ার হলো? আচ্ছা, এবার কিডনির ভেতরে আমরা অসংখ্য এই ফাংশনাল ইউনিট যেটা বললাম নেফ্রন, অসংখ্য নেফ্রন আমরা দেখতে পাবো। ঠিক আছে, কতগুলো নেফ্রন থাকে এক একটা কিডনিতে? কোনো আইডিয়া? এক একটা কিডনিতে কতগুলো নেফ্রন থাকে? 1 মিলিয়ন নেফ্রন পার কিডনি। 1 মিলিয়ন নেফ্রন। ঠিক আছে, 1 মিলিয়ন পার কিডনি। এক একটা কিডনিতে 1 মিলিয়নের মতো নেফ্রন থাকে। এবার নেফ্রনগুলো হয় কেমন? নেফ্রনগুলো হয় কেমন এবার আমরা সেটা শিখবো। ঠিক আছে, প্রথমে একটা জিনিস জেনে রাখো, নেফ্রনগুলো শুরু হয়ে যাচ্ছে রিনাল কর্টেক্সে। ঠিক আছে, তারপরে তার একটা অংশ ঘুরে চলে আসে এই রিনাল এই মেডুলারি পিরামিডস গুলোর মধ্যে, আবার সেটা ইউটার্ন নিয়ে উপর দিকে ওঠে, আবার কালেক্টিং ডাক্ট হয়ে সেটা আবার কোথায় চলে আসে? এর মধ্যে চলে আসে, এই ক্যালিসেস গুলোর মধ্যে চলে আসে। বোঝাতে পারছি? বোঝা গেল না? এটাকে জুম করব, আরো জুম করব, আরো ম্যাগনিফাই করব, করে বোঝাবো। শুরু হচ্ছে কোথা থেকে? নেফ্রন রিনাল কর্টেক্স থেকে, অর্থাৎ বাইরের রিজিয়নটা যেটা আউটার জোন যেটা, সেখান থেকে শুরু হচ্ছে। তারপরে তার একটা অংশ কোথায় চলে আসছে? রিনাল মেডালার মধ্যে চলে আসছে, অর্থাৎ মেডুলারি পিরামিডস গুলোর মধ্যে চলে আসছে। ঠিক আছে, তারপর সেটা ইউটার্ন নিয়ে আবার উপর দিকে উঠে সেটা আবার রিনাল কর্টেক্সে চলে যাচ্ছে। বোঝাতে পারছি?
আচ্ছা, তারপরে সেটা কালেক্টিং ডাক্টে আলটিমেটলি আবার রিনাল মেডালার মধ্যে ঢুকছে, অর্থাৎ মেডুলারি পিরামিডস এর মধ্যে ঢুকে এই ক্যালিসেস গুলোর মধ্যে চলে আসছে। তার মানে এখানে যে ইউরিনটা তৈরি হলো সেই ইউরিনটা কি হবে, আস্তে এরকম করে নেবে, আস্তে আস্তে এরকম করে ঘুরে ঘুরে আলটিমেটলি কোথায় এসে পড়বে, এই মাইনর ক্যালিসেস গুলোর মধ্যে পড়বে, সেখান থেকে মেজর ক্যালিক্সে আসবে, সেখান থেকে কোথায় আসবে, রিনাল পেলভিসে আসবে, এবং আলটিমেটলি সেটা ইউরেটার হয়ে নেবে আসবে কোথায়, ইউরিনারি ব্লাডারে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবার কোনো একটা নেফ্রনকে আমি আবার বড় করি, এটা তো আমি একটা নেফ্রন আঁকলাম, এটা তো আমি একটা নেফ্রন আঁকলাম, এরকম কতগুলো নেফ্রন থাকে পার কিডনিতে, 1 মিলিয়ন মতো নেফ্রন থাকে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেফ্রনের আরেকটা নাম কি, ইউরিনিফেরাস টিউবিউল। ইউরিনিফেরাস টিউবিউল। এবার তাহলে একটা নেফ্রনকে আমি বড় করি, ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো এটা বুঝবো। হ্যাঁ স্যার। আচ্ছা, খালি এই জিনিসটা মনে রাখো, বাইরের রিজিয়নটা, কিডনির বাইরের রিজিয়নটা হচ্ছে রিনাল কর্টেক্স, যেখান থেকে নেফ্রন শুরু হয়েছে। এবার তার একটা অংশ কোথায় ঢুকে আসলো, রিনাল মেডালার মধ্যে চলে আসলো, তাই তো? তারপর আবার একটা হেয়ারপিন টার্ন নিয়ে, ইউ টার্ন নিয়ে সেটা আবার মেডালা থেকে কোথায় চলে গেল, কর্টেক্সে চলে গেল, ঠিক আছে? তারপরে সেটা কালেক্টিং ডাক্ট হয়ে কোথায় চলে আসবে, আবার মেডালার মধ্যে চলে আসবে, এসে সেটা এই মাইনর ক্যালিসেস গুলোর মধ্যে তার ইউরিনটা ঢেলে দেবে। ক্লিয়ার? স্যার। সেই ইউরিন মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্সে আসবে, প্রত্যেকটা ক্ষেত্রেই তাই হবে। মেজর ক্যালিক্স থেকে কোথায় আসবে, রিনাল পেলভিসে আসবে, রিনাল পেলভিস থেকে ইউরেটার হয়ে কিডনির বাইরে বেরিয়ে চলে আসবে, বাইরে বেরিয়ে কোথায় আসবে, ইউরিনারি ব্লাডারে স্টোর হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। চলো এটা বুঝছি। এবার নেফ্রন আঁকি। কিডনির মধ্যে রক্ত ঢোকে কি দিয়ে, রিনাল আর্টারি দিয়ে, তাই তো? এবার কিডনির মধ্যে প্রবেশ করার পর সেগুলো আরো অনেক ছোট ছোট ব্রাঞ্চেসে ভাগ হয়ে যাবে। আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়েছিলাম তো। আর্টারি যখন আরো ব্রাঞ্চেস তৈরি করে তখন কি তৈরি হয়, সেগুলো আর্টারিওল তৈরি হয়, তাই তো? আচ্ছা, আমরা তাহলে কোন একটা আর্টারিওল নিয়ে আলোচনা করি, ওই রিনাল আর্টারির কোন একটা ব্রাঞ্চ নিয়ে আলোচনা করি, কোন একটা আর্টারিওল, এরকম এক ধরনের আর্টারিওল আমরা পাবো, ঠিক আছে? এটা হচ্ছে রিনাল আর্টারিরই একটা ব্রাঞ্চ, একটা আর্টারিওল। এবার এই আর্টারিওলটা এসে আমরা দেখব এরকম টাফট অফ ক্যাপিলারিজ তৈরি করেছে। টাফট অফ ক্যাপিলারিজ মানে এরকম না, ক্যাপিলারির একটা এরকম জালের মতো একটা গুচ্ছ তৈরি করেছে, টাফট অফ ক্যাপিলারিজ, এবং সেটা আবার আর্টারিওল হয়ে বেরিয়ে গেল। বোঝাতে পারছি? রক্তটা এদিক থেকে আসছে, এই টাফট অফ ক্যাপিলারিজ এর মধ্যে ঢুকছে, দিয়ে এদিক দিয়ে রক্তটা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ক্লিয়ার? এই যে টাফট অফ ক্যাপিলারিজ দেখছি এটাকে বলা হয় গ্লোমেরুলাস। এটাকে কি বলা হয়, গ্লোমেরুলাস, ঠিক আছে? এবার গ্লোমেরুলাসের দিকে যে আর্টারিওল রক্তটাকে নিয়ে আসে সেই আর্টারিওলটাকে বলা হয় অ্যাফারেন্ট আর্টারিওল। অ্যাফারেন্ট আর্টারিওল, অ্যাফারেন্ট আর্টারিওল। বোঝাতে পারলাম? এই অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে রক্ত এসে গ্লোমেরুলাসের মধ্যে ঢুকবে এবং সেটা আবার এক ধরনের আর্টারিওল দিয়ে বেরিয়ে যাবে। এই যে আর্টারিওলটা দিয়ে বেরিয়ে যাচ্ছে এটাকে বলে এফারেন্ট আর্টারিওল। এটাকে কি বলা হয়, এফারেন্ট আর্টারিওল। এই অ্যাফারেন্ট আর এফারেন্ট এই নাম আমরা বিভিন্ন অর্গান সিস্টেম পড়ার সময় কিন্তু পেয়েছি। আমরা মনে রাখবো কি করে, তারও টেকনিক বলে দিয়েছি। অ্যাফারেন্ট মানে একে আমরা কি করে মনে রাখবো, আয়, রক্ত তুই আয়, কার দিকে, গ্লোমেরুলাসের দিকে আয়। তাই যে আর্টারিওল দিয়ে রক্ত গ্লোমেরুলাসের দিকে আসছে সেই আর্টারিওলটাকে কি বলে, অ্যাফারেন্ট আর্টারিওল। বোঝাতে পারলাম? আর এফারেন্ট আর্টারিওল আমরা মনে রাখবো কোনটা, কিভাবে, ই মানে হচ্ছে এক্সিট, বেরিয়ে যা, গ্লোমেরুলাস থেকে রক্ত তুই বেরিয়ে যা। অর্থাৎ যে আর্টারিওল গ্লোমেরুলাস থেকে রক্তটাকে বার করে নিয়ে চলে যাচ্ছে সেই আর্টারিওলটাকে আমরা বলবো এফারেন্ট আর্টারিওল। এফারেন্ট, ই মানে হচ্ছে এক্সিট, বেরিয়ে যা। বোঝাতে পারলাম?
তাহলে অ্যাফারেন্ট আর্টেরিয়াল গ্লোমেরুলাসের দিকে রক্ত আনছে, এফারেন্ট আর্টেরিয়াল গ্লোমেরুলাস থেকে রক্তটাকে বার করে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার অ্যাফারেন্ট আর্টেরিয়ালের লিউমেনটা যতটা বড় অর্থাৎ এর ডায়ামিটার যতটা বেশি, এফারেন্ট আর্টেরিয়ালের লিউমেনটা ছোট অর্থাৎ তার ডায়ামিটারটা তুলনামূলক কম। অ্যাফারেন্ট আর্টেরিয়ালের ডায়ামিটারটা বড়, এফারেন্ট আর্টেরিয়ালের ডায়ামিটারটা ছোট। বোঝাতে পারলাম? Yes, sir. এবার যখন এখান দিয়ে ব্লাড পাস করবে তাহলে কি হবে, এই যে টাফ ক্যাপিলারিজ যেটা রয়েছে গ্লোমেরুলাস, এখানে কি হবে, ব্লাডের কিছু ফ্লুইড পার্ট ফিল্টার হয়ে যাবে, ছেঁকে নিচে নেমে আসবে। বোঝাতে পারছি? Yes, sir. আচ্ছা, এবার সেটা কোথায় আসবে? এই গ্লোমেরুলাসের নিচে আমরা এখানে একটা কাপ শেপ স্ট্রাকচার দেখতে পাবো। আমি এটা মুছছি, এরকম একটা কাপ শেপ স্ট্রাকচার দেখতে পাবো। দেখো তো বোঝা যাচ্ছে কিনা ছবিটায়? ডবল ওয়াল্ড কাপ শেপ স্ট্রাকচার বোঝা যাচ্ছে? এটাকে বলা হয় বোম্যানস ক্যাপসিউল। এটাকে কি বলা হয়? বোম্যানস ক্যাপসিউল। তাহলে এই গ্লোমেরুলাসের ভেতর দিয়ে যখন রক্তটা পাস করছে, তার কিছুটা ফ্লুইড পার্ট এবং তার সঙ্গে আরো কিছু কোথায় ফিল্টার হয়ে নেমে আসলো? বোম্যানস ক্যাপসুলের মধ্যে নেমে আসলো। বোঝাতে পারলাম? Yes, sir. আচ্ছা, এই যে ফিল্ট্রেশনটা হলো এটাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এই ফিল্ট্রেশনটাকে কি বলা হয়? গ্লোমেরুলার ফিল্ট্রেশন। ক্লিয়ার? Yes, sir. এই যে ফিল্ট্রেট যেটা নিচের দিকে নেমে আসলো, এখানে কোনো ব্লাড সেল আসবে না ফিল্ট্রেটের সঙ্গে। ব্লাড সেল যেগুলো রয়েছে সেগুলো রক্তের সাথেই বেরিয়ে যাবে। ক্লিয়ার? Yes, sir. তাহলে নামবে কি, ফিল্টারে নামবে কি, যেটা নামবে গ্লোমেরুলার ফিল্ট্রেশনের ফলে যে ফিল্ট্রেট যেটা তৈরি হলো, গ্লোমেরুলার যে ফিল্ট্রেট যেটা তৈরি হলো, ফিল্ট্রেট, এই ফিল্ট্রেটের মধ্যে কি থাকবে? সবথেকে বেশি যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াটার, মোস্টলি ওয়াটার। ঠিক আছে, Yes, sir. মোস্টলি ওয়াটার, H2O, মোস্টলি ওয়াটার। আচ্ছা, এর সঙ্গে আর কি কি থাকবে? কিছু ইউরিয়া থাকবে। ইউরিয়া মানে হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট, যেটা শরীরে দরকার নেই, সেটা রক্ত থেকে বেরিয়ে যেতে চাইবে, তাই তো? সেই ফিল্ট্রেশনটা এখানে হয়ে গেল। ইউরিয়া কি? নাইট্রোজেনাস ওয়েস্ট, অর্থাৎ এর সঙ্গে ইউরিয়া থাকবে। বুঝতে পারলাম? না বুঝতে পারলে এখনো বলো। আর কি থাকবে? কিছু সল্টস থাকবে, ইলেকট্রোলাইটস থাকবে, সল্টস থাকবে, ইলেকট্রোলাইটস থাকবে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, আর কি থাকবে? কিছু নিউট্রিয়েন্টস থাকবে, যেমন গ্লুকোজ থাকবে, অ্যামাইনো অ্যাসিড থাকবে। ঠিক আছে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড। এবার এবার কোনো ব্লাড সেল থাকবে না। একটা জিনিস চিন্তা করে দেখো, যদি কারোর দেখা যায় যে পেচ্ছাপ করতে গেলে তার রক্ত বেরোচ্ছে, তার মানে কি? আরবিসি নেমে আসছে, রেড ব্লাড কর্পাসেল নেমে আসছে, তাই না? Yes, sir. ডেফিনেটলি এখান থেকে যখন রক্ত পাস করছে আরবিসি নেমে আসছে, সেই জন্যই পেচ্ছাপের মধ্যে তার রক্ত আসছে। বোঝাতে পারছি? Yes, sir. সেটা তো আসা উচিত না। তাহলে পেচ্ছাপ দিয়ে যদি রক্ত বেরোয়, তার মানে আমরা কি ধরে নিতে পারি? হতে পারে তার কিডনিতে প্রবলেম আছে। ক্লিয়ার? Yes, sir. আমি তোমাদের একটা কনসেপ্ট দেওয়ার জন্য বলছি যে আমরা অনেক সময় চিন্তা করতে পারি যদি পেচ্ছাপে রক্ত আসে, দেয়ার কুড বি প্রবলেম ইন দ্য কিডনি, যার জন্য এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন যখন হচ্ছে তখন এখান দিয়ে তো রেড ব্লাড কর্পাসেল নামা উচিত না। তাহলে বোধহয় রেড ব্লাড কর্পাসেল চলে আসছে, সেই জন্যই পেচ্ছাপের রং লাল হচ্ছে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এবার গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড যে নেমে আসছে, আমরা পরবর্তীকালে দেখব যে এই গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ নিউট্রিয়েন্টস সেগুলো আবার রিঅ্যাবজর্ব করে নেবে শরীর। ঠিক আছে, আবার এই এখানে আমরা দেখব যে নেফ্রনের মধ্যেই সেটা রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। কিন্তু যাদের সুগার রয়েছে, সুগার বলতে আমি ডায়াবেটিস মেলাইটাসের কথা বলছি না, যাদের ডায়াবেটিস মেলাইটাস রয়েছে তাদের ক্ষেত্রে কি হয়? পেচ্ছাপের সঙ্গে গ্লুকোজ বেরোয়। Yes, sir. কেন বেরোয়? কারণ তাদের রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, তাই তো? তাহলে কি হবে? এখানে অনেক অনেক গ্লুকোজ বেরিয়ে আসবে, তাই না? জলের সঙ্গে, Yes. তাই তো?
এবার যখন অনেক অনেক গ্লুকোজ বেরিয়ে আসবে, পুরোটা হয়তো রিঅবজর্ব করতে পারলো না, তাই সে যখন পেচ্ছাপ করবে তখন তার সাথে গ্লুকোজও বেরোবে। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। এরকম বেশি দিন চলতে থাকলে কি হবে? কিডনিটা নষ্ট হবে, হ্যাঁ তাই না? এই জন্য কি বলা হয়, ডায়াবেটিক পেশেন্টদের সবসময় কন্ট্রোলে থাকা উচিত। ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে তাদের কিন্তু কিডনিও নষ্ট হয়ে যেতে পারে। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা চলো, তাহলে এটা আমরা কি দেখলাম, কোথায় নামলো ফিল্ট্রেটটা? বোম্যান্স ক্যাপসুলের মধ্যে নামলো। এবার বোম্যান্স ক্যাপসুলের পরে আমরা দেখবো এই যে রিনাল টিউবিউল, ঠিক আছে, নেফ্রনের এই যে অংশটা, এখানে না আমরা এখানে পেঁচানো পেঁচানো হয়ে গেছে দেখবো, ঠিক আছে। এই যে জিনিসটা, এটাকে বলা হয় প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল। এটাকে কি বলা হয়? প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল, শর্টে বলা হয় পিসিটি, প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল। কনভোলেটেড টিউবিউল মানে এরকম পেঁচানো পেঁচানো টিউবিউল। বোঝাতে পারছি? আর প্রক্সিমাল কেন বলছি? যেহেতু এটা এটার কাছাকাছি রয়েছে, গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুলের কাছাকাছি রয়েছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এই গ্লোমেরুলাস আর বোম্যান্স ক্যাপসুলকে একসাথে বলা হয় ম্যালপিগিয়ান কর্পাসেল। এত ডিটেইলসে তোমাদের বলছি না, এই দুটোকে একসাথে কি বলা হয়? ম্যালপিগিয়ান কর্পাসেল, ঠিক আছে। আচ্ছা, এবার এই প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউলের পরে কি দেখবো? এই রিনাল টিউবিউলটা লম্বা হয়ে এরকম নিচে নেমে গেছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তারপরে সেটা একটা হেয়ারপিন টার্ন নিয়ে উপর দিকে উঠে আসলো, ঠিক আছে। হেয়ারপিন টার্ন মানে কি? হেয়ারপিন মানে কি? চুলের কাঁটা। আগেকার দিনে দেখবে মহিলারা এরকম চুলের কাঁটা লাগাতো না, এরকম টাইপের খোপার মধ্যে গুঁজে রাখতো, দেখেছো কখনো ঠাকুমা দিদিমাদের? হ্যাঁ স্যার দেখেছি। দেখেছো, সেই জন্য এই টার্নটাকে বলা হয় হেয়ারপিন টার্ন। হেয়ারপিনের মতো হচ্ছে এরকম টার্নটা নিয়েছে। এই যে জিনিসটা, এই যে টিউবিউল যেটা নিচের দিকে নেমে আবার হেয়ারপিন টার্ন নিয়ে উপর দিকে উঠলো, এটাকে বলা হয় লুপ অফ হেনলে বা হেনলেজ লুপ। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এটাকে কি বলা হয়? লুপ অফ হেনলে, লুপ অফ হেনলে বা হেনলেজ লুপ। তাহলে লুপ অফ হেনলি বা হেনলেজ লুপ আমরা যাই বলি, তার আমরা কি দেখতে পাচ্ছি? দুখানা আমরা লিম্ব দেখতে পাচ্ছি, একটা লিম্ব নিচের দিকে নামছে, একটা লিম্ব উপর দিকে উঠছে। যে লিম্বটা নিচের দিকে নামছে এটাকে আমরা কি বলবো? ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। ডিসেন্ডিং লিম্ব, এটা কি? ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। আর যেটা উপর দিকে উঠছে সেটাকে আমরা কি বলবো? অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। বোঝাতে পারছি? এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। এবার এই লুপ অফ হেনলি যেখানে শেষ হলো, এখানে আবার আমরা দেখব এই রিনাল টিউবিউলের এই অংশটা আবার এরকম পেঁচানো পেঁচানো হয়ে গেছে, ঠিক আছে। মানে আমরা এখানে এক ধরনের কনভোলেটেড টিউবিউল দেখব। বোঝাতে পারছি? এই যে টিউবিউলটা, এটাকে বলা হয় ডিস্টাল কনভোলেটেড টিউবিউল। ডিস্টাল মানে হচ্ছে দূরে, প্রক্সিমাল মানে কাছে। এই যে প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল, এটা কি? এটা এই গ্লোমেরুলাস আর বোম্যান্স ক্যাপসুলের কাছে রয়েছে, তো তাই এটাকে প্রক্সিমাল বলা হচ্ছে। কিন্তু এই কনভোলেটেড টিউবিউলটা গ্লোমেরুলাস আর বোম্যান্স ক্যাপসুলের থেকে দূরে, তাই এটাকে বলা হচ্ছে ডিস্টাল কনভোলেটেড টিউবিউল। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। ডিস্টাল কনভোলেটেড টিউবিউল বা শর্টে এটাকে বলা হয় ডিসিটি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই ডিস্টাল কনভোলেটেড টিউবিউল কি কার সঙ্গে মিশবে? আর সিস্টেম অফ কালেক্টিং ডাক্টস, আর সিস্টেম অফ কালেক্টিং ডাক্টস এর সঙ্গে মিশে যাবে। এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট, কালেক্টিং ডাক্ট। তার মানে এই যে পুরো জিনিসটা আমরা দেখলাম, এই পুরো জিনিসটা কি? এটা হচ্ছে একটা নেফ্রন আমি আঁকলাম, ছবিটা এঁকেছিলাম মনে আছে? নেফ্রনের একটুখানি ভেতর দিকে ঢুকলো, ঢুকে আবার বেরিয়ে গেল, তাই না? রিনাল কর্টেক্স থেকে রিনাল মেডালার মধ্যে ঢুকলো, আবার সেটা হেয়ারপিন টার্ন নিয়ে বেরিয়ে গেল, এঁকেছিলাম না? ওই জিনিসটাই আমি এখানে আঁকলাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার এই কালেক্টিং ডাক্টের সাথে
একটা এই যে কালেক্টিং ডাক্টে গেছি এর সাথে যে একটাই নেফ্রন লেগে থাকবে তা কিন্তু না, একটা কালেক্টিং ডাক্টের সঙ্গে আরো নেফ্রন লেগে থাকতে পারে। এটা যেমন একটা লেগেছে, এদিক দিয়ে একটা এসে লাগবে, এদিক দিয়ে একটা লাগবে, এদিক দিয়ে একটা লাগবে, বুঝতে পারছি? তাহলে কালেক্টিং ডাক্ট নাম থেকেই বুঝতে পারছি এটা কি করছে, যে ইউরিনটা তৈরি হচ্ছে সেটাকে কালেক্ট করছে। এই পুরোটা পাস করার সময় যে ইউরিনটা তৈরি হচ্ছে সেটাকে কালেক্ট করছে কালেক্টিং ডাক্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তার মানে একটা কালেক্টিং ডাক্টের সঙ্গে অনেকগুলো নেফ্রন লেগে থাকতে পারে। আমি একটার ছবি এঁকেছি। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এবার দেখো আমি এখানে একটা দাগ দিচ্ছি। কেন দাগ দিচ্ছি দেখি কে বলতে পারে। এখানে একটা আমি দাগ দিচ্ছি, বোঝা যাচ্ছে দাগটা? দেখা যাচ্ছে বোর্ডে? লাল দিয়ে দিলাম। স্যার। কেন এই দাগটা দিলাম বলতে পারবে? এই দাগটার উপরের দিকটা হচ্ছে কিডনির বাইরের রিজিয়ন অর্থাৎ রিনাল কর্টেক্স, আর এ পাশটা হচ্ছে কিডনির ভেতরের রিজিয়ন অর্থাৎ রিনাল মেডালা। ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ স্যার। আমি ওই ছবিটাকে যেটা এঁকেছিলাম ছোট্ট করে নেফ্রনটাকে, সেটাকে আমি এখানে ম্যাগনিফাই করেছি, জুম করেছি, বড় করেছি। এই পাশটা হচ্ছে রিনাল কর্টেক্স, বাইরের দিকের রিজিয়ন, এই পাশটা হচ্ছে রিনাল মেডালা মানে ভেতর দিকের রিজিয়ন। তাহলে ছবিটা দেখে আমরা কি বুঝতে পারছি? এই বোম্যান্স ক্যাপসুল কোথায় রয়েছে? রিনাল কর্টেক্সে রয়েছে। হ্যাঁ স্যার। তারপরে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এটাও রিনাল কর্টেক্সে রয়েছে, তাই তো? তারপরে কি দেখলাম? রিনাল মেডালার মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়ে সেটা একটা ইউটার্ন নিয়ে উঠেছিল, আমরা দেখিয়েছিলাম। সেটা কি? সেটা হচ্ছে লুপ অফ হেনলে। ক্লিয়ার? তাহলে লুপ অফ হেনলে কি হলো? রিনাল মেডালার মধ্যে ঢুকলো, ঢুকে সেটা আবার একটা হেয়ার পিন টার্ন নিয়ে সেটা আবার রিনাল মেডালা থেকে রিনাল কর্টেক্সের দিকে উঠে আসছে। ডিস্টাল কনভলিউটেড টিউবুল আমরা কোথায় পাবো? রিনাল কর্টেক্সে পাবো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই ছবিটা কি আমাদের কাছে পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। আর এই কালেক্টিং ডাক্ট ইউরিন গুলোকে নিয়ে গিয়ে আলটিমেটলি কোথায় ঢালবে? এই ক্যালিক্স গুলোর মধ্যে ঢালবে বলেছিলাম না? প্রথমে মাইনর ক্যালিক্সে ঢালবে, মাইনর ক্যালিক্সেস গুলো এক জায়গায় ইউরিনটাকে নিয়ে মেজর ক্যালিক্সে আনবে, তারপরে সেটা কোথায় চলে আসবে? রিনাল পেলভিসে, এবং আলটিমেটলি সেটা ইউরেটার হয়ে বেরিয়ে আসবে ইউরিনারি ব্লাডারে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই অবধি সবাই বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার। পেরেছো। এবার দেখো মেজরিটি অফ দ্য নেফ্রন আমরা যদি দেখি, মেজরিটি অফ দ্য নেফ্রন, বেশিরভাগ নেফ্রন আমরা যদি দেখি, তাদের ক্ষেত্রে এই লুপ অফ হেনলিটা খুব একটা বেশি নিচে নামে না মেডালার। ঠিক আছে? ছোট্ট মতো হয়, একটুখানি নামলো, নেবে আবার একটা হেয়ারপিন টানিয়ে উপর দিকে উঠে আসলো। মেজরিটি অফ দ্য নেফ্রনের ক্ষেত্রে সেই ধরনের নেফ্রনকে বলা হয় কর্টিক্যাল নেফ্রন। সেই ধরনের নেফ্রনকে কি বলা হয়? কর্টিক্যাল নেফ্রন। কেন কর্টিক্যাল নেফ্রন বলা হয়? কারণ নেফ্রনের বেশিরভাগ অংশটাই কোথায় রয়েছে? রিনাল কর্টেক্সে রয়েছে, কর্টেক্সের মধ্যে রয়েছে। তাই নেফ্রনটাকে কি বলা হয়? কর্টিক্যাল নেফ্রন। কারণ তার বেশিরভাগ অংশটাই কর্টেক্স রিজিয়নে রয়েছে, তার অল্প একটুখানি মেডালার মধ্যে ঢুকেছে, অর্থাৎ তার এই লুপ অফ হেনলিটা ছোট্ট একটুখানি মেডালায় ঢুকে সেটা আবার ঘুরে উঠে আসলো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কিন্তু কিছু কিছু নেফ্রন রয়েছে যাদের লুপ অফ হেনলিটা অনেকটা বড় হয়। তাহলে কি হবে? সেটা মেডালার একদম ডিপ অবধি চলে যাবে, তারপরে সেটা ইউটার নিয়ে আবার উপর দিকে উঠবে, মেডালার ডিপ অবধি চলে গিয়ে তারপরে সেটা হেয়ার পিন টার্ন নিয়ে উপর দিকে উঠবে, তাই তো? অনেকটা ডিপে চলে যাবে। সেই ধরনের নেফ্রনকে বলা হয় জাক্সটা মেডুলারি নেফ্রন। জাক্সটা মেডুলারি নেফ্রন কোথায় লিখবো? জাক্সটা মেডুলারি নেফ্রন। কেন? কারণ এটা মেডালার মধ্যে অনেকটা ঢুকে গেছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে তোমাকে যদি আজকের পরে কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কর্টিক্যাল নেফ্রন এন্ড জাক্সটামেডুলারি নেফ্রন, তুমি কি বলবে বলো? যেটা হেয়ারপিন লুপটা যেটা মেডুলার মানে পরিষ্কার ভাবে বলো। দেখো আমি একটাই কথা বলি, কমিউনিকেশন ইজ অ্যান আর্ট। হোয়াট ইউ স্পিক এন্ড হাউ ইউ স্পিক আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। তুমি যেটা বলছো না সেটা মানুষকে তো বুঝতে হবে। ভালোভাবে বলো, সুন্দর করে বলো, গুছিয়ে বলো। যে ক্যালিংস থেকে মেডুলার দিকে যেটা ডিপে গেছে সেটাকে বলা হয়। বলো। কর্টিক্যাল নেফ্রন হচ্ছে তার লুপ অফ হেনলিটা ছোট,
কর্টিক্যাল নেফ্রনের লুপ অফ হেনলিটা ছোট, সেটা খুব একটা বেশি মেডালার ভেতর ঢোকেনি, অল্প একটুখানি ঢুকেছে, ঢুকে আবার হেয়ারপিন টার্ন নিয়ে ওপর দিকে উঠে এসছে, তাই তো? এটা খুব একটা শক্ত না যে এত আমায় ফাম্বল করতে হবে। কিন্তু জাক্সটামেডুলারি নেফ্রনের ক্ষেত্রে কি, তার লুপ অফ হেনলিটা অনেকটা বড়, সেটা মেডালার অনেকটা ভেতর অব্দি গেছে, তারপরে সেটা হেয়ারপিন টার্ন নিয়ে ওপর দিকে উঠেছে। বোঝাতে পারলাম? আচ্ছা, বেশিরভাগ নেফ্রন কোন ধরনের হয়, কর্টিক্যাল নেফ্রন না জাক্সটামেডুলারি নেফ্রন? বেশিরভাগ নেফ্রন কর্টিক্যাল নেফ্রন, তাই তো? আর সামান্য কিছু নেফ্রন রয়েছে যারা জাক্সটামেডুলারি নেফ্রন হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই জায়গাটা আমি বুঝছি। এবার ইউরিন যে তৈরি হয়, ইউরিন ফর্মেশনের তিনটে ধাপ কি কি? একটা ধাপকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন, একটা ধাপকে বলা হয় রিঅ্যাবজর্পশন, আর একটা ধাপকে বলা হয় সিক্রেশন। তিনটে ধাপ কি কি? গ্লোমেরুলার ফিল্ট্রেশন বা এটাকে আলট্রা ফিল্ট্রেশনও বলা হয়, একটা হচ্ছে রিঅ্যাবজর্পশন, একটা হচ্ছে সিক্রেশন। এবার কি হয় না, এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হলো, এখানে কতটা ফিল্ট্রেট তৈরি হয়? আমি তো এটা একটা নেফ্রন এঁকেছি, এরকম অসংখ্য নেফ্রন থাকে, এক একটা কিডনিতে 1 মিলিয়ন নেফ্রন থাকে, তাহলে দুটো কিডনি মিলিয়ে বুঝতে পারছো কত নেফ্রন রয়েছে। পার ডে কতটা এরকম গ্লোমেরুলার ফিল্ট্রেশনের জন্য ফিল্ট্রেট তৈরি হয় বলতে পারবে? পার ডে, প্রত্যেক দিন জানো 180 লিটারস ফিল্ট্রেট কতটা তৈরি হয়? 180 লিটারস পার ডে। বোঝাতে পারলাম? একটা নেফ্রনের ক্ষেত্রে কি 180 লিটার তৈরি হয় না, সবগুলো মিলিয়ে টোটাল কতটা গ্লোমেরুলার ফিল্ট্রেশনের কারণে ফিল্ট্রেট তৈরি হচ্ছে? 180 লিটার পার ডে। 180 লিটার মানে বুঝতে পারছো কতটা? আমরা 1 লিটারের, আমরা যে জল খাই 1 লিটারের বোতল, তাই তো? বড় বোতল হচ্ছে 2 লিটার, তাই না? কিন্তু পার ডে কতটা ফিল্ট্রেট তৈরি হচ্ছে? 180 লিটারস পার ডে। তাহলে আমরা কি এই এতটা জলকে আমরা ইউরিনেট করে বার করে দিই সারাদিনে শরীর থেকে? কখনোই করি না, কখনোই করি না। আমরা কতটা ইউরিনেট করি পার ডে? মাত্র 1.5 লিটার। কতটা ইউরিনেট করি আমরা পার ডে? 1.5 লিটার, মাত্র 1.5 লিটার পার ডে। অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশনের কারণে ফিল্ট্রেট তৈরি হলো 180 লিটার পার ডে, তার মধ্যে থেকে মাত্র 1.5 লিটার আমরা ইউরিনেট করছি। তাহলে বাকি জলটা কোথায় যাচ্ছে? বাকি জলটা রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? যখন ফিল্ট্রেটটা এখান দিয়ে নামছে তখন কি হতে হতে যাচ্ছে? সেটা রিঅ্যাবজর্ব হতে হতে যাচ্ছে। ক্লিয়ার? কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে বলো। না স্যার, বুঝা গেছে। আচ্ছা, তাহলে এটা গেল রিঅ্যাবজর্পশন। এরপর আমরা কিছু দেখবো, যখন ইউরিন মানে এই ফিল্টারটা এখান দিয়ে পাস করতে করতে যাচ্ছে, এর মধ্যে কিছু জিনিস সিক্রেটও হবে, কিছু জিনিস ছেড়ে দেবে নেফ্রন ওই ফ্লুইডটার মধ্যে, সেটাকে বলা হয় সিক্রেশন। এবার তাহলে আমরা শিখে নিই যে কি কি রিঅ্যাবজর্ব হয় আর কি কি সিক্রেট হয়। আলটিমেটলি ইউরিনটা যখন তৈরি হচ্ছে, এই ইউরিনটা তৈরি হওয়ার আগে অবধি কি কি রিঅ্যাবজর্ব হয় আর কি কি সিক্রেট হয় সেগুলো শিখে নিই। ইউরিন ফর্মেশনের তিনটে ধাপ কি কি বললাম? গ্লোমেরুলার ফিল্ট্রেশন বা যার আরেকটা নাম হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন, দ্বিতীয় ধাপ রিঅ্যাবজর্পশন, 3 নম্বর ধাপ সিক্রেশন। ঠিক আছে, চলো এগুলো বুঝছি তাহলে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন কতটা হয় পার ডে? পার ডে কতটা ফিল্ট্রেট তৈরি হয় বিকজ অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন? 180 লিটারস। ঠিক আছে, এই যে ফিল্ট্রেট যেটা তৈরি হলো এর মধ্যে কি কি থাকে? মোস্টলি ওয়াটার থাকে, জল থাকে, তার সঙ্গে কি থাকে? ইউরিয়া নামক নাইট্রোজেনাস ওয়েস্ট থাকে যেটা শরীর থেকে বেরিয়ে যাওয়া উচিত। আর কি থাকে? সল্টস এবং ইলেকট্রোলাইটস থাকে। আর কি থাকে? কিছু নিউট্রিয়েন্টস থাকে যেমন গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড। এই অবধি পরিষ্কার? আচ্ছা, এবার যখন এই ফিল্ট্রেটটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে আসলো, অর্থাৎ পিসিটি এর মধ্যে যখন ঢুকলো, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এখানে 67% অফ দ্য ওয়াটার উইল গেট রিঅ্যাবজর্বড। এখানে 67% অফ ওয়াটার কি হয়ে যাবে? রিঅ্যাবজর্ব হয়ে যাবে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। বোঝাতে পারলাম?
হ্যাঁ স্যার। এবার এই যে নিউট্রিয়েন্টস এগুলো গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড এগুলো কি বেরিয়ে যাওয়া উচিত না উচিত না? এগুলো তো নিউট্রিয়েন্টস, এগুলো বেরোনো উচিত না? তাহলে অলমোস্ট 100% অফ দ্য নিউট্রিয়েন্টস রিঅ্যাবজর্ব হয়ে যাবে, অর্থাৎ গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড এগুলো অলমোস্ট 100% রিঅ্যাবজর্ব হয়ে যাবে। বুঝতে পারলাম? মানে প্রায় পুরোটাই রিঅ্যাবজর্ব হয়ে যাবে এই প্রক্সিমাল কনভোলুলেটেড টিউবুল থেকে। বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এই প্রক্সিমাল কনভোলুলেটেড টিউবুল এর মধ্যে কি সিক্রেট করবে? যখন এই ফিল্টারটা এখান দিয়ে যাচ্ছে এর মধ্যে কি সিক্রেট করবে? এই কিছু নাইট্রোজেনাস ওয়েস্ট সিক্রেট করবে, যেমন হচ্ছে ধরো ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, এগুলোর সিক্রেশন হবে। সিক্রেশনটা আমি লাল দিয়ে লিখছি, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, এগুলো কি? দিস আর নাইট্রোজেনাস ওয়েস্ট, এগুলো সিক্রেটেড হবে প্রক্সিমাল কনভোলুলেটেড টিউবুল দিয়ে। বোঝাতে পারলাম? আচ্ছা। আচ্ছা, এবার প্রক্সিমাল কনভোলুলেটেড টিউবুল থেকে ওই ফিল্ট্রেটটা এই ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া এগুলোকে নিয়ে কার মধ্যে ঢুকবে? লুপ অফ হেনলির মধ্যে ঢুকবে, তাই তো? প্রথমে হচ্ছে ডিসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলি, তারপর সেটা অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলি দিয়ে উঠে যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ডিসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলিতে 15% ওয়াটারে রিঅ্যাবজর্ব হয়ে যাবে। কত? 15% অফ ওয়াটারে রিঅ্যাবজর্ব হয়ে যাবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি যেটা উপর দিকে উঠছে, এখানে কি হবে? এখানে খুব সামান্য পরিমাণ ইলেক্ট্রোলাইটের রিঅ্যাবজর্ব হয়ে যাবে, সামান্য পরিমাণ ইলেক্ট্রোলাইটের রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যখন এই ফিল্ট্রেটটা লুপ অফ হেনলি দিয়ে যাচ্ছে তখন এই লুপ অফ হেনলিও কিছু নাইট্রোজেনাস ওয়েস্ট ওর মধ্যে ঢেলে দেবে। সেই নাইট্রোজেনাস ওয়েস্টটা কি? সেটা হচ্ছে ইউরিয়া। বোঝাতে পারলাম? তাহলে এখনো অবধি যখন এটা এই লুপ অফ হেনলি দিয়ে যাচ্ছে তাহলে কি কি নাইট্রোজেনাস ওয়েস্ট রয়েছে দেখো। ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া পেয়ে গেছিলাম যেটা প্রক্সিমাল কনভোলুলেটেড টিউবুল ঢেলেছে, আর লুপ অফ হেনলি ঢেলেছে ইউরিয়া। বোঝাতে পারছি? তাহলে তিন ধরনের নাইট্রোজেনাস ওয়েস্ট আমরা পেয়ে গেলাম। মানে কি এবার আস্তে আস্তে ইউরিন তৈরি হচ্ছে, তাই তো? ক্রিয়েটিনিন আছে, অ্যামোনিয়া আছে, ইউরিয়া আছে, এগুলো সব নাইট্রোজেনাস ওয়েস্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার এই লুপ অফ হেনলি থেকে এটা কোথায় ঢুকবে? ডিস্টাল কনভোলুলেটেড টিউবুলে, তাই তো? এই ডিস্টাল কনভোলুলেটেড টিউবুলে 8% অফ দ্য ওয়াটার রিঅ্যাবজর্ব হয়ে যাবে। কতটা? 8% অফ ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে। বোঝাতে পারছি? 8% অফ ওয়াটার। ক্লিয়ার? আচ্ছা, এর সঙ্গে কি হবে? খুব সামান্য কিছু ইলেকট্রোলাইটস এর রিঅ্যাবজর্পশন হবে, এবার দেখো তাহলে কালেক্টিং ডাক্টে ঢোকার আগে কত পার্সেন্ট অফ ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয়ে গেল? একটু যোগ করো দেখি তোমরা অঙ্কে কতটা ভালো। প্রক্সিমাল কনভোলুলেটেড টিউবিউলে 67% অফ ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয়েছিল, তাই তো? ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে 15% অফ ওয়াটারের রিঅ্যাবজর্পশন হলো। ডিস্টাল কনভোলুলেটেড টিউবুলে 8% অফ ওয়াটারের রিঅ্যাবজর্পশন হলো। তাহলে কত পার্সেন্ট টোটাল ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয়ে গেল? 90% স্যার। 90%। তার মানে কি এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনে যে 180 লিটারস যে তৈরি হয়েছিল তার 90% অলরেডি রিঅ্যাবজর্ব হয়ে গেল। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ডিস্টাল কনভোলুলেটেড টিউবুল 8% অফ ওয়াটারকে যে রিঅ্যাবজর্ব করছে তার সঙ্গে সিক্রেট কি করছে? সিক্রেট করছে হচ্ছে এই ডিস্টাল কনভোলুলেটেড টিউবুল অ্যামোনিয়া সিক্রেট করছে, হাইড্রোজেন আয়ন সিক্রেট করছে এবং পটাশিয়াম আয়ন সিক্রেট করছে। কি বললাম? ডিস্টাল কনভোলুলেটেড টিউবুল কি সিক্রেট করছে? অ্যামোনিয়া। অ্যামোনিয়াটা কি? অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট, তার সঙ্গে কি সিক্রেট করছে? হাইড্রোজেন আয়ন এবং পটাশিয়াম আয়ন। তাহলে দেখো আমরা যদি কি নাইট্রোজেনাস ওয়েস্ট সিক্রেটেড হয় আমরা যদি দেখি কি দেখলাম আমরা। প্রক্সিমাল কনভোলুলেটেড টিউবুল কি সিক্রেট করেছিল? ক্রিয়েটিনিন এবং অ্যামোনিয়া, এই দুটোই হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট। লুপ অফ হেনলি কি সিক্রেট করেছিল? ইউরিয়া। আর ডিস্টাল কনভোলুলেটেড টিউবুল কি সিক্রেট করলো? অ্যামোনিয়া।
অর্থাৎ যে ইউরিনটা তৈরি হলো তার মধ্যে দিয়ে কি কি নাইট্রোজেনাস ওয়েস্টকে আমরা বার করে দিতে পারছি, ক্রিয়েটিনিনকে পাচ্ছি, অ্যামোনিয়াকে পাচ্ছি এবং ইউরিয়াকে পাচ্ছি। এই অবধি আমরা বুঝলাম। এবার সেটা ঢুকলো কালেক্টিং ডাক্টে। এবার কালেক্টিং ডাক্টে ঢোকার পরেও সেখানে রিঅ্যাবজর্পশন হবে, ঠিক আছে? কিন্তু কালেক্টিং ডাক্টের রিঅ্যাবজর্পশনটা ভেরিয়েবল অ্যামাউন্টে হয়। ভেরিয়েবল অ্যামাউন্টে হয় মানে কি, যদি রিঅ্যাবজর্ব করার প্রয়োজন বেশি থাকে বেশি রিঅ্যাবজর্ব করবে, যদি রিঅ্যাবজর্ব করার প্রয়োজন অতটা না থাকে তাহলে কম রিঅ্যাবজর্ব করবে। কালেক্টিং ডাক্টে ওয়াটারের রিঅ্যাবজর্পশনটা ভেরিয়েবল অ্যামাউন্টে হয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো কোনো একটা মানুষের ডিহাইড্রেশন হয়ে গেছে। ডিহাইড্রেশন হয়ে গেছে মানে কি, তার শরীর থেকে জল বেরিয়ে গেছে। ধরো হি অর শি ইজ সাফারিং ফ্রম সিভিয়ার ডায়রিয়া, কুলকুল করে সব পাতলা পাটি করছে, তাহলে কি হচ্ছে, তার শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে তার শরীর থেকে যে জল বেরিয়ে যাচ্ছে, শরীর কি চাইবে, জলকে ধরে রাখার জন্য, তাই না? যাতে জল বেশি না বেরিয়ে যায় পেচ্ছাপের মাধ্যমে, ইউরিনের মাধ্যমেও যাতে জল বেশি না বেরিয়ে যায়, তাহলে কালেক্টিং ডাক্ট কি করবে, যত বেশি বেশি পারবে জলকে সে রিঅবজার্ভ করে শরীরের মধ্যে রাখার চেষ্টা করবে। বোঝাতে পারলাম? আর যদি মানুষটার ডিহাইড্রেশন না থাকে, যদি আমার তোমার মতোই নর্মাল অবস্থায় থাকে, তাহলে কালেক্টিং ডাক্ট কি করবে, অতটা জলকে রিঅবজার্ভ করবে না, তাই তো? তাহলে কালেক্টিং ডাক্টে জলের রিঅ্যাবজর্পশন হয়, কিন্তু সেটা কি, সেটা হচ্ছে ভ্যারিয়েবল অ্যামাউন্টে হয়। প্রয়োজন বুঝে সে জলকে রিঅ্যাবজর্ব করে। যদি মনে করে বেশি জল রিঅ্যাবজর্ব করার দরকার, সে বেশি জল রিঅ্যাবজর্ব করবে। যদি শরীরের প্রয়োজন থাকে যে বেশি জল রিঅ্যাবজর্ব করে রাখতে হবে, সে বেশি জল রিঅ্যাবজর্ব করবে। শরীরের যদি অতটা প্রয়োজন না থাকে, ও তাহলে অতটা জল রিঅ্যাবজর্ব করবে না। মোটামুটি দেখা গেছে যে 180 লিটারস পার ডে যদি গ্লোমেরুলার ফিল্ট্রেশনের কারণে ফিল্ট্রেট তৈরি হয়, আর আমরা ইউরিনেট করি পার ডে কত, মানে 1.5 লিটার পার ডে মতো, মানে 99% of the water gets reabsorbed. Am I making myself clear? হ্যাঁ স্যার। তাহলে ইউরিন ফর্মেশনের তিনটে ধাপ আমরা বুঝলাম কি কি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন which is also known as ultrafiltration, দ্বিতীয় ধাপ হচ্ছে রিঅ্যাবজর্পশন, আর তিন নম্বর ধাপ হচ্ছে সেক্রেশন। ক্লিয়ার? So this is all about renal excretory system. সবার কাছে কনসেপ্ট পরিষ্কার? হ্যাঁ স্যার। তাহলে এখানে শেষ করি। হ্যাঁ স্যার। চলো।